আচ্ছা কেমন হবে যদি স্বামীর চেয়ে বউ বেশি শক্তিশালী হয়? বউয়ের হাতের পেশি ও সিক্স প্যাক বডি এমন যে স্বামী পর্যন্ত রাতে বউকে স্পর্শ করতে ভয়ে কাঁপে। ব্যাপারটা বেশ মজাদার না? ভীরা নামের একটা ছেলে যার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে তবু বিয়ে হচ্ছে না, কারণ সে বিয়ের জন্য এমন মেয়ে খুঁজতেছে যে মেয়ে দেখতে খুবই ভোলা ভালা টাইপের হবে, মেয়ের চুলগুলো কোমরের নিচ পর্যন্ত লম্বা হবে, আর মেয়েটি ভীরার থেকে কম শিক্ষিত হবে। তো অনেক খোঁজার পর ফাইনালি ভীরা ঠিক তেমনই একটি পাত্রী পায় ও বিয়ে করে বাসায় আনে। কিন্তু 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 বাসর রাতে যা ঘটে তাতে ভীরার হুঁশ উড়ে যায়। আর এরপর যা যা ঘটে তা আর কি বলবো, পুরাই অস্থির। এটি 2022 সালের সবচেয়ে সেরা একটি মুভিটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে কিছুদিন আগে এই মুভির পার্ট 2 বের হয়েছে। তাই ভাবলাম আগে পার্ট 1টা এক্সপ্লেন করি, তারপর পার্ট 2টা করবো, তাহলে পার্ট 2টা দেখে মজা পাবে। মুভির শুরুতেই আমরা কীর্তি নামের একটা মেয়েকে কুস্তি খেলতে দেখি। তো খেলা শুরু হতেই কীর্তি সেই একটা স্টাইলে তার প্রতিপক্ষ মেয়েকে মাথার উপরে তুলে সেই জোরে একটা আছাড় মারে, এরপর আবারও একবার ঘাড়ে তুলে এভাবে ধ্যামাধ্যাম কয়েকবার তুলে আছাড় মেরে কীর্তি তার প্রতিপক্ষ মেয়েকে খুব সহজেই ঘায়েল করে ফেলে এবং এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে যায়। তো কুস্তি শেষে কীর্তি তার কাকা আর বোনের সাথে বাসায় ফিরে আসতেই দেখে তাকে দেখার জন্য ছেলেপক্ষের লোকজন এসেছে, কিন্তু কীর্তিকে দেখেই ছেলেপক্ষের লোকজন তো একদম অবাক হয়ে যায়। কুস্তি থেকে ফিরেই হঠাৎ এমন একটা পরিস্থিতিতে পড়ে কীর্তিও অনেকটা ভেবাচাকা খায়। পরিস্থিতিটা সামাল দিতে কীর্তির মা কীর্তিকে শাড়ি পরানোর জন্য রুমে নিয়ে যেতে চাইলে ছেলের মা বলে, থাক, সেটার আর প্রয়োজন নেই, আমরা যা দেখার দেখে নিয়েছি। ঘটক আমাদের বলেছিল যে আপনাদের মেয়ে কুস্তি ছেড়ে দিয়েছে, কিন্তু এখানে এসে যা দেখলাম তাতে করে আমি আর আমার ছেলের কোমর ভাঙাতে চাই না। এই বলে তারা সম্বন্ধটা ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায়। মানে কীর্তি এত সুন্দর, বুদ্ধিমতী আর শিক্ষিত হওয়া সত্ত্বেও একমাত্র কুস্তিগীর হওয়ার কারণে তার বিয়েটা ভেঙে গেল। তো কীর্তির কাকা গণেশই যেহেতু কীর্তিকে ছোটবেলা থেকে এই কুস্তি খেলায় প্রশ্রয় দিয়ে আসতেছে, যে কারণে কীর্তির বাবা গণেশের উপরে খুব রেগে যায় এবং তাকে বকাঝকা করতে থাকে। তখন গণেশ বলে, ভাইজান তুমি কোনো চিন্তা করো না, আমি নিজেই কীর্তির জন্য ছেলে খুঁজে বের করব। কিন্তু তারপরেও কীর্তির বাবা রাগের মাথায় চিল্লাচিল্লি করতে থাকলে হঠাৎ তার হার্ট অ্যাটাক আসে। আর তখনই সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখি কীর্তির কাকা গণেশ ছোটবেলা থেকেই কীর্তিকে কোলে পিঠে করে বড় করেছে। কীর্তির খাওয়া, গোছল, এমনকি স্কুলে যাওয়া আসা পর্যন্ত সবকিছুই গণেশ নিজে করেছে। তো কীর্তির কাকা গণেশ কুস্তি খেলতো, আর সেটা দেখে কীর্তিও ধীরে ধীরে কুস্তির প্রতি ঝুঁকে যায় এবং গ্রামের নানা কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে থাকে। এভাবে কুস্তি খেলতে খেলতে কীর্তির কলেজ জীবন চলে আসে। কীর্তি কলেজে উঠেও কুস্তি ছাড়ে না, সে কলেজেও নানা কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে থাকে। আর কীর্তির এই কুস্তি খেলার কারণে কোনো ছেলেই তাকে বিয়ে করতে চায় না, যে সম্বন্ধে আসে সেটাই ভেঙে যায়। যা দেখে কীর্তির বাবা মা পুরো ফ্রাস্ট্রেট হয়ে যায় এবং কীর্তিকে এসব খেলা ছেড়ে দিয়ে মেয়েদের মতো নর্মাল ভাবে চলতে বলে। তো একদিন কীর্তি কলেজ থেকে বাসায় এসে দেখে তার ছোট বোন কাঁদতেছে, কারণ কিছু ছেলে তাকে কলেজে যাওয়ার পথে রোজ ইফটিজিং করে। ব্যাস এটা শুনতেই কীর্তি তার বোনকে নিয়ে সেই ছেলেদের কাছে আসে এবং ছেলেগুলোকে কুস্তি স্টাইলে মারতে থাকে। ফ্ল্যাশব্যাক এখানেই শেষ হয়ে সিন বর্তমানে আসতে দেখি কীর্তির বাবা সুস্থ হয়েছেন। তো কীর্তির বাবা কীর্তিকে বলে, মারে আমি নিজেকে নিয়ে ভাবছি না, আমি ভাবছি আমি মারা যাওয়ার আগে যদি তোকে একটু বিয়ে দিতে পারতাম তাহলে নিশ্চিন্তে মরতে পারতাম। তখন কীর্তি বলে, বাবা তুমি যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি কুস্তিগির হিসেবে নিজেকে অনেক দূর নিয়ে যেতে পারবো। এটা শুনে কীর্তির বাবা বলে, মারে তোর কথা না ভাবলেও অন্তত তোর ছোট বোনটার কথা একবার ভেবে দেখ, তুই যদি কুস্তি খেলতে থাকিস তাহলে তোর ছোট বোনটাকেও কেউ বিয়ে করবে না। বাবার এসব কথা শুনে কীর্তি বাহিরে এসে কাঁদতেছে দেখে কীর্তির দাদি তাকে দুষ্টামি করে বলে, বাবা কুস্তি ছেড়ে দিতে বলেছে জন্যই কাঁদতে হবে কেন, বিয়ে কর, বিয়ের পর প্রতিটা বই তার স্বামীর সাথে কুস্তি খেলে। দাদির মুখে এমন কথা শুনে কীর্তি একটু মুচকি হাসি দিয়ে ফেলে। আর তখনই সিন চলে আসে ভীরা নামের একটা ছেলের কাছে, যে তার বন্ধুদের সাথে কাবাডি খেলতেছে। এই ভীরা সম্পর্কে বলতে গেলে সে বেশিরভাগ সময় তার আকাম্মা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে পার করে আর বাকি সময় কাবাডি নিয়ে পড়ে থাকে। এছাড়া সে অনেকদিন ধরেই তার সত্যম নামের এক বন্ধুর মাধ্যমে বিয়ের জন্য মেয়ে খুঁজতেছে, কিন্তু শুধুমাত্র 2টা শর্ত পূরণ না হয় ভীরা প্রতিটা মেয়েকে রিজেক্ট করে দেয়। তো শর্তগুলো হলো, প্রথমত মেয়ের চুল কোমর পর্যন্ত লম্বা হতে হবে, আর দ্বিতীয়ত মেয়ের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই ভীরার চেয়ে কম হতে হবে, মানে ভীরা সাহেব 10-8 পাস, আর মেয়েকে অবশ্যই তার চেয়ে নিচের ক্লাসের হতে হবে।
কিন্তু এই দুইটা শর্ত মিলে যাওয়ার মতো মেয়ে সে কিছুতেই খুঁজে পাচ্ছে না। তো ভীরা আর তার বন্ধু সত্যম এক রাতে ভীরার মামা রতনের বাড়িতে আসে। আপনাদেরকে বলে রাখি, ভীরার মা বাবা ছোটবেলাতেই মারা গেছে, যে কারণে এই রতন মামাই ভীরাকে ছোটবেলা থেকে দেখাশোনা করে বড় করেছে। তো তারা তিনজন মিলে ভাবতে থাকে কিভাবে ভীরার জন্য পারফেক্ট মেয়ে খুঁজে পাওয়া যায়। এমন সময় রতন ভীরাকে বলে, ভাগ্নে, আমি তোর মামিকে বিয়ে করার সময় এটা একদম নিশ্চিত হয়ে বিয়ে করেছি যে তোর মামি আমার চেয়ে নিচের ক্লাস পর্যন্তই পড়াশোনা করেছে, যে কারণে আমি ভুলভাল ইংলিশে তোর মামির সাথে পাঠ নেই, অথচ সে বুঝতেই পারে না। আর বিয়ের প্রথম রাত থেকেই আমি তোর মামিকে এমন শিক্ষা দিয়েছি যেন সে আমার কথা শুনলেই ভয়ে কাঁপতে থাকে। এটাই হলো পুরুষের পরিচয়, বুঝলি? তাই তোকেও আমার মতো কম শিক্ষিত মেয়েকে বিয়ে করা উচিত। তখন ভীরা বলে, মামা, কম শিক্ষিত মেয়ে তো খুঁজে পাচ্ছি, কিন্তু লম্বা চুলওয়ালা মেয়ে তো পাচ্ছি না। এটা শুনে ভীরার বন্ধু সত্যম বলে, তুই এই লম্বা চুলের পিছনে পড়ে আছিস কেন, বুঝলাম না। তখন ভীরা বলে, লম্বা চুল হলো একটা মেয়ের পরিচয়। বউ যখন হাঁটবে তখন তার চুলগুলো বাতাসে দুলতে থাকা কাশফুলের মতো দুলবে। যখন সে আমার পাশে শুয়ে থাকবে তখন তার লম্বা চুলগুলো আমার ফেসে আলিঙ্গন করবে। তার চুলের শ্যাম্পুর গন্ধ আমাকে পাগল করে দিবে। এটা শুনে ভীরার মামা রতন বলে, ভাগনা, লম্বা চুলের কিন্তু আর একটা ফায়দা আছে। বউ কথা না শুনলে চুলগুলো হাতে পেঁচিয়ে ধরে ইচ্ছে মতো কাটানো যায়, বউ হাত ফসকে যেতে পারে না। এটা কোনো কথা? তো যাই হোক, তারা কথা বলতেছে, ঠিক এমন সময় সত্যমের স্ত্রী বাড়ি থেকে সত্যমকে কল করলে বেচারা তো ভয়ে অস্থির হয়ে পড়ে এবং তখনই বাড়িতে যাওয়ার জন্য ব্যাগের ভিতর থেকে একটা বক্স বের করে ব্রাশ করতে শুরু করে, মানে বউ যেন বিড়ি ও লাল পানি খাওয়ার গন্ধ না পায়। এরপর সে মেকআপ টেকআপ করে পুরো একদম ফিটফাট হয়ে যায়। সত্যমের এসব কাণ্ড দেখে ভীরা সত্যমকে বউ পাগল বলে খেপাতে থাকে। তখন সত্যম বলে, তুই আগে বিয়ে কর, তখন বুঝবি বউয়ের জ্বালাটা কি। এই কথা শুনে ভীরা বলে, মনে রাখিস আমি জীবনেও বউকে ভয় পাবো না। সত্যম বলে, কথাটা আরেকবার বল দেখি, আমি রেকর্ড করে রাখি। ভীরা তখন কথাটা আবারও বললে সত্যম তার ফোনে সেটা রেকর্ড করে নেয় আর বলে, এটা পরবর্তীতে কাজে লাগবে। পরের দিন সিন চলে আসে পঞ্চায়েত মিটিংয়ে। ভীরার মামা রতন হলো এলাকার পঞ্চায়েত প্রধান। তো দাস নামের এই লোকটি গ্রামের পাশে একটা অবৈধ ফ্যাক্টরি তৈরি করেছে, যেটা থেকে এই এলাকার পানি দূষিত হয়ে অনেকে অসুস্থ হয়ে মারা যাচ্ছে। তো রতন দাসকে এই ফ্যাক্টরি বন্ধ করে দিতে বললে দাস সেটা করতে রাজি হয় না, যে কারণে রতন আর ভীরা দুজনে মিলে দাসের ফ্যাক্টরির বিরুদ্ধে একটা কেস করে। কিন্তু কেসটি আদালতে চলে গেলে জজ সাহেব রতন আর ভীরাকে এই অভিযোগ প্রমাণের জন্য 1 মাস সময় দেয়, আর ততদিন পর্যন্ত দাসের ফ্যাক্টরি চালু রাখতে বলে। বিচারকের এমন রায়ে রতন আর ভীরা ভীষণ ক্ষেপে আদালত থেকে বের হয়। কিন্তু সেখান থেকে চলে যাওয়ার সময়ই হঠাৎ কীর্তির কাকা গণেশের সাথে ভীরার মামা রতনের দেখা হয়। এই দুইজন আসলে ছোটবেলার ঘনিষ্ঠ বন্ধু, তাই অনেকদিন পর দেখা হয়। রতন তাকে নিয়ে বাড়িতে আসে আর বন্ধুর জন্য একটা বোতল পার্টির আয়োজন করে। সবাই লাল পানি খেলেও ভীরা খাচ্ছে না দেখে গণেশের ভীরাকে পছন্দ হয়ে যায়, যে কারণে সে রতনের কাছে জানতে চায় ভীরা বিয়ে করেছে কিনা। তখন পাশে থেকে সত্যম বলে, ওকে আবার কে বিয়ে করবে, ওর যা ডিমান্ড তা কোনো মেয়ের ভিতরেই নেই। এরপর সত্যম এক এক করে গণেশকে সব বুঝিয়ে বললে গণেশ সবকিছু শুনে একটু চিন্তায় পড়ে যায়, কারণ ভীরা যেমন মেয়ে চাইছে কীর্তি তার সম্পূর্ণটাই বিপরীত। কিন্তু সোনার মতো এমন লক্ষ্মী ছেলেকে তো হাতছাড়া করা যায় না। এই সময়ে রতন গণেশের কাছে জানতে চাই, গণেশ, তোর খোঁজে কি এমন কোনো মেয়ে আছে নাকি? তখন গণেশ বলে, একটা মেয়ে আছে, সে আমার নিজেরই ভাতিজি। ভীরা যেমন মেয়ে চাইছে আমার ভাতিজি ঠিক সেরকমই। গণেশের কথা শুনে রতন খুশি হয় আর সে আগামীকালকেই মেয়ে দেখার জন্য যেতে চায়। এটা শুনতেই গণেশ সবাইকে বাই জানিয়ে তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসে। পরের সিনে দেখি কীর্তি গণেশের মুখের উপর পরচুলা ছুঁড়ে মারতেছে, মানে গণেশ কীর্তির ছোট চুলকে বড় করে দেখানোর জন্য এই পরচুলা নিয়ে এসেছে। কিন্তু কীর্তি সেটা পড়তে কোনোভাবেই রাজি হয় না। সে বলে পরে এই সত্যটা জানাজানি হলে খুব অপমানজনক কিছু একটা ঘটবে। বাট গণেশ তাকে বোঝাই বিয়ের জন্য 1000টা মিথ্যা কথা বলা যায়। এমনকি কীর্তির মা, বোন, দাদিও তাকে অনেক কিছু বোঝায় এবং তার বাবার কথাটা ভেবে অন্তত রাজি হতে বলে। কি আর করা, একমাত্র বাবার কথা ভেবেই কীর্তি শেষমেশ রাজি হয়ে যায়। সিন চলে আসে পরের দিন সকালে। আমরা দেখি ভীরা তার পরিবার নিয়ে কীর্তিকে দেখতে আসতেছে। তো এরপর যা হয় মনোযোগ দিয়ে দেখুন, আর এই ফাঁকে আমি একটা কাজ ছেড়ে নিই। ব্যাকগ্রাউন্ডে যা বলি সেগুলোতে কান দিবেন না, আপনার মনোযোগ শুধু সিনে রাখবেন, ঠিক আছে? এমন একটি প্ল্যাটফর্ম সম্পর্কে বলতে যাচ্ছি যা সিরিয়া ও পিএসজির অফিসিয়াল পার্টনার। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রায় শেষের দিকে, তাই প্রিয় দলকে ভালোবাসা দেখানোর এটাই সবচেয়ে বড় সুযোগ। এখানে আপনি টেনিস, ফুটবল, ক্রিকেট সহ সকল লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং পয়েন্ট আইডিয়া করে মামু কামাতে পারবেন। সেই সাথে রয়েছে আইফোন, ল্যাপটপ, বিএমডব্লিউ গাড়ি সহ আরও অনেক নগদ সারপ্রাইজ পাওয়ার সুযোগ। এখানে 24/7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন, সাথে বিকাশ, নগদ, রকেট দিয়ে সহজেই আপনার মামু টুক করে তুলতেও পারবেন। তাই কমেন্টে থাকা নির্দেশনাগুলো ফলো করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় প্রচার কোড SRRE ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 পর্যন্ত পান।
তো মেয়েকে পছন্দ হওয়াই তাদের মধ্যে বিয়ের পাকা কথা হতে থাকে। এই সময় মেয়ের পক্ষ থেকে গণেশ খুশি হয়ে সামান্য কিছু যৌতুক দিতে চাইলে ভীরা একদম রেগেমেগে উঠে দাঁড়ায়। এটা দেখে সবাই ভাবে যে এই রে, ভীরার বুঝি সামান্য যৌতুক পছন্দ হয়নি, যে কারণে সবাই একটু ঘাবড়ে যায়। কিন্তু না, ভীরা বলে আপনি এত সুন্দর আর বিনয়ী একটা মেয়েকে মানুষ করেছেন, আর আপনি কিনা আমাকে যৌতুক দিতে চাইছেন? আপনার মেয়েকে বিয়ে করার জন্য আমারই যৌতুক দেওয়া উচিত। এটা শুনতেই ভীরাকে কীর্তির মনে ধরে যায়। ব্যাস, অনেক ধুমধাম আর নাচাগানা করে কীর্তি আর ভীরার বিয়েটা সম্পূর্ণ হয়। সিন চলে আসে বাসর রাতে। ভীরা বাসর ঘরে বসে ফুলের সুঘ্রাণ নিচ্ছে। এমন সময় কীর্তি ঘরে আসতেই ভীরা একদম সোজা হয়ে বসে থাকে। কীর্তি তখন ভীরার কাছে এসে বলে, আপনি কি একটু সোজা হয়ে দাঁড়াতে পারবেন? আমি আপনাকে একটু প্রণাম করতাম। এটা শুনে ভীরা খুশি হয়ে উঠে দাঁড়িয়ে পড়লে কীর্তি তাকে প্রণাম করে। ভীরা তখন কীর্তির বাহুতে হাত রেখে বলে, থাক থাক, এত কিছুর দরকার নেই। কিন্তু কীর্তির বাহু এমন শক্ত দেখে ভীরা একটু অবাক হয় আর বলে, তোমার বাহু এত শক্ত কেন? তখন কীর্তি ভেবাচাকে খেয়ে যায় ও বলে, আসলে বাসার সব কাজ আমাকেই করতে হয় তো, তাই এমন হয়েছে। এটা শুনে ভীরা বলে, ও আচ্ছা ঠিক আছে, বসো। তো কীর্তি বসে পড়লে ভীরা তার মামার শেখানো কথাটা মনে করে উঠে পড়ে এবং কীর্তিকে বলে, আমি দেখতেও অনেকটা রসিক মনের মানুষ হলেও আমি বাস্তবে কিন্তু অনেক রাগী আর বদমাজাজি স্বভাবের। তাই আমাকে কখনোই রাগানোর চেষ্টা করবে না এবং সবসময় আমাকে ভয় করবে। আর হ্যাঁ, সবসময় আমাকে সম্মান দিয়ে কথা বলবে, বুঝেছো? কীর্তি এসব শুনে একদম অবাক হয়ে যায় এবং মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তারপর আর কি, ভীরা কোনো কথা না বলেই মাঠে নেমে পড়ে। কিন্তু এসব হওয়ার আগে কীর্তি ভীরাকে তার নকল চুল আর পড়াশোনার বিষয়টা জানাতে চায়। বাট ভীরা এই সময়ে কোনো কিছু শোনার মুডে নেই, তাই কীর্তি আর সেসব বলার সুযোগ পায় না। এরপর সিন চলে আসে পরের দিন সকালে। কীর্তি ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়াতেই দেখে তার মাথায় চুল নেই। এই কাম সারছে। তখনই কীর্তি পিছন ফিরে দেখে তার লাগানো চুলগুলো ভীরার শরীরের নিচে পড়ে আছে। কীর্তির চুলগুলো নিয়ে তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকে যেন হাঁপ ছেড়ে বাঁচে। এরপর কীর্তি কাপড়ের সাথে তার চুলটা পাশে রেখে গোসল করে নেয়। একটু পর গোসল শেষ হলে কীর্তি আবারও সেটা মাথায় পড়ে বের হয়ে রুমে যেতে থাকে। সেই সময়ে ভীরা ওয়াশরুমের বাহিরে দাঁড়িয়ে থেকেই ব্রাশ করছিল। তো সে কীর্তিকে দেখে কি যেন ভেবে থামতে বলে। এটা শুনে কীর্তি তো একদম ঘাবড়ে যায়। ও চুলে হাত দিয়ে দেখে সব ঠিকঠাক আছে কিনা। এদিকে ভীরা কীর্তির কাছে এসেই কীর্তির চুলে হাত দেয়। এটা দেখতেই ভয়ে কীর্তির জান ফুরুত করে আসমানে উড়াল দেয়। কিন্তু ভীরার চুলগুলো দেখে বলে, কিভাবে গোসল করেছো যে চুল এখনো ভেজেনি? যাও চুলগুলো ভালো করে ধুয়ে আসো। এটা শুনতেই কীর্তির শরীরে যেন আবার জান ফিরে আসে। তো সে তখনই আবারও ওয়াশরুমে গিয়ে ভীরার উপরে বিরক্ত হয়ে আছড়ে আছড়ে চুলগুলো ধুয়ে ফেলে এবং সেগুলো লাগিয়ে আবারও বাহিরে চলে আসে। তো যাই হোক, কয়েক ঘন্টা পর পঞ্চায়েত অফিস থেকে কিছু লোক ভীরাকে ডাকতে আসে, কারণ গুরুত্বপূর্ণ একটা বিচার সালিশ আছে যেখানে ভীরা থাকলে লোকজন একটু ভয় করবে। তো ভীরা গাড়িতে ওঠার সময় হঠাৎ তার মামার শেখানো কথা মনে পড়ে যায়, মানে বউকে সবসময় শাসনে রাখতে হবে। যে কারণে সে জমিদারি স্টাইলে কীর্তিকে ডাক দিয়ে বলে, স্বামী বাহিরে যাওয়ার সময় তাকে যে হাসি মুখে বিদায় দিতে হয় সেটা কি জানো না? ওখানে ভালো করে দাঁড়াও ও মুখে হাসি রেখে আমাকে সুন্দর করে হাত নাড়িয়ে বিদায় জানাও। কীর্তি এটা শুনে ভেবাচাকা খাইলেও কেয়ার করে। সে ভীরার শিখিয়ে দেওয়া স্টাইলে ভীরাকে হাসি মুখে বিদায় দেয়। কিন্তু ভীরা সেখান থেকে চলে যাওয়া মাত্রই কীর্তি বিরক্ত করে একটা এক্সপ্রেশন দিয়ে সেখান থেকে চলে যায়। সিন এখানে স্কিপ করে দাসের কাছে আসে। সে তার ফ্যাক্টরিতে বসে খাওয়ার সময় তার একজন লোক এসে বলে, ভাই, পঞ্চায়েত প্রধান রতন আর তার ভাগ্নে ভীরা খুব বেশি বাড়াবাড়ি করতেছে। শুনেছি ভীরা নাকি বিয়ে করেছে, তাই ভাবতেছি ওর বউকে উঠিয়ে নিয়ে এসে ভীরাকে একটু হালকা পাতলা ভয় দেখায়, তাহলেই সে সোজা হবে। এদিকে ভীরা সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় দেখে কীর্তি আলপনা আঁকতেছে। এমন সময় ভীরা কীর্তির চুলগুলো ভেজা দেখে নিজেই কীর্তির চুলগুলোতে ধোয়া দিয়ে শুকিয়ে দিতে শুরু করে। কিন্তু চুল নিয়ে ভীরা নাড়াচাড়া করার কারণে কীর্তির তো ভয়ে জান যায় অবস্থা। ঠিক এমন সময় ভীরার মামা তাকে কল করে ডাক দিলে ভীরা তখনই সেখান থেকে চলে যায় আর কীর্তি প্রায় হাফ ছেড়ে বাঁচে। কিন্তু ভীরা চলে যাওয়ার আগে কীর্তির আলপনার খুব প্রশংসা করে, যেটা শুনে কীর্তি মনে মনে খুব খুশি হয়। সিন এখানে স্কিপ করে পঞ্চায়েত অফিসে আসলে দেখি পুলিশ ভীরার মামা রতনকে অ্যারেস্ট করতে এসেছে, কারণ কেউ একজন তার বিরুদ্ধে মামলা করেছে যে সে জনগণের উন্নয়নের টাকা আত্মসাৎ করেছে। এমন সময় ভীরা সেখানে এসে কি হয়েছে জানতে চাইলে রতন বলে,
ভাগ্নে কেউ একজন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিন্তু সে যাই হোক, তুই এখন সত্যমকে নিয়ে তাড়াতাড়ি আমাকে ছাড়ানোর ব্যবস্থা করিস। এরপর পুলিশ রতনকে অ্যারেস্ট করে নিয়ে গেলে সিন চলে আসে ভীরার বাড়িতে। তো দাস আর তার লোকজন ভীরার বাড়িতে এসে কীর্তিকে নোংরা নোংরা কথা বলে গালি দিতে শুরু করলে আমরা দেখি কীর্তি রাগে তার হাতে থাকা রিমোটটি চেপে ধরে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে যাচ্ছে। তো দাস কীর্তিকে বলে, তোর স্বামী আমার নামে কোর্টে মামলা করেছে, ওকে নিষেধ করে দিবি ও যেন আগামীকাল কোর্টে না যায়। এসব বলে দাস কীর্তিকে থ্রেট দিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে কীর্তির এতটা রাগ ওঠে যে তার হাতে থাকা রিমোটটি পুরোটা ভেঙে পড়তে থাকে। একটু পর ভীরা বাড়িতে আসতেই দেখে কীর্তি বসে আছে আর তার পাশেই রিমোটটা ভেঙে পড়ে আছে। এটা দেখে ভীরা কীর্তির কাছে জানতে চাই এটা কিভাবে ভাঙলো। তখন কীর্তি বলে, দাস নামের একজন হুমকি দেওয়ার জন্য তার লোকজন নিয়ে এসেছিল, তারা আপনাকে আগামীকাল কোর্টে যেতে নিষেধ করেছে। এটা শুনতেই ভীরা কীর্তিকে বলে, ও তোমাকে মিছে মিছে ভয় দেখানোর জন্য রিমোট ভেঙে ফেলেছে, তুমি ভয় পেও না, তুমি আমার বউ, তোমাকে আমার মতো সাহসী হতে হবে, বুঝেছো? এটা শুনে কীর্তি কি বলবে ভেবে না পেয়ে শুধু মাথা নাড়ায়। সিন পরের দিন কোর্টে আসলে দেখি দাস আর ভীরা দুজনেই কোর্টে হাজির হয়েছে। তো দাসের দেওয়া তথ্য প্রমাণ অনুযায়ী জজ সাহেব দাসের ফ্যাক্টরি পার্মানেন্টলি বন্ধ করে দেয়। আর এই রায় শোনা মাত্রই ভীরা আর তার লোকেরা কেসে জিতে যাওয়ার খুশিতে হাততালি দিতে থাকে, কিন্তু দাস রাগে ফুলতে ফুলতে সেখান থেকে চলে যায়। এই সময়ে দাসের লুকিং স্টাইল দেখেই বোঝা যাচ্ছে যে এই মালটা কিছু একটা করতে চলেছে। তো এরপর সিন চলে আসে পুজোর অনুষ্ঠানে। আমরা দেখি ভীরা এই পুজোর প্রধান অতিথি, তাই সে কীর্তিকে নিয়ে পুজোতে এসেছে আর ওদিকে কিছু লোক পিছন থেকে তাদেরকে ফলো করতেছে। তো ভীরা পুজো দিয়ে মালা বরণ করার সময় একটা আননোন নাম্বার থেকে তার কাছে কল আসে। তখন সে এসব হইহুল্লোড় থেকে দূরে চলে যায়। আর ঠিক তখনই দাসের লোকজন তার উপরে অ্যাটাক করে। প্রথম জনের ছুরির আঘাতটাকে সামলে উঠতেই আবারও একজন ছুরি নিয়ে তার পায়ে মারতে ধরে, কিন্তু ভীরা এক এক করে তাদের সবগুলোকে সাইজ করে দেয়। ভীরার সাথে মারামারিতে খুলে উঠতে না পেরে গুন্ডাদেরই একজন ভীরার চোখে বালি মেরে দেয়। ঠিক সেই সময়ে আরেকজন পিছন থেকে ভীরার মাথায় প্রচন্ড একটা আঘাত করে। এরপর যা হয় আর কি, ভীরা মাটিতে পড়ে যায় আর দাসের লোকজন তাকে ধরে ফেলে। আর তখনই দাস গাড়ি নিয়ে সেখানে চলে আসে। তো দাস একটা কুড়াল নিয়ে ভীরাকে মারতে যাবে, ঠিক তখনই এই নে কে যেন দাসকে মেরে বিনা টিকিটে রকেট ভ্রমণে পাঠিয়ে দেয়। এটা দেখে ভীরা অবাক হয়ে সামনে তাকাতেই তার সামনে কীর্তির ধামাকাদার এন্ট্রি হয়। ভীরা বুঝতে পারছে না দাসকে আসলে কে মারলো, তাই ভীরা অবাক হয়ে কীর্তির ফুল বডি ভালো করে দেখতে থাকে। এমন সময় একজন কীর্তিকে মারতে আসতেই কীর্তি দুম করে তার হাতটা ধরে ফেলে এবং সবাইকে এভাবে মারতে দেখে দাস ভয়ে যেতে যেতে কীর্তিকে বলে, আজ তুমি তোমার স্বামীকে বাঁচাতে পেরেছো, কিন্তু এর পরের বার আমার হাত থেকে সে বাঁচবে না। তখন কীর্তি সেই অস্থির একটা অ্যাটিটিউড নিয়ে বলে, আমার স্বামীর গায়ে হাত দেওয়ার জন্য তোকে আগে আমার সাথে মোকাবিলা করতে হবে, আর তুই ভুলেও যেন এই সাহস করিস না, তোদের সবাইকে সোজা একদম গেড়ে রেখে দেব। এটা শুনে দাস ভয়ে সেখান থেকে চলে গেলে কীর্তি এসে তার স্বামীর হাত ধরে বলে, তুমি ভয় পেও না, আমার সাথে এসো। তো এই বলে কীর্তি তার স্বামীর বাইকের কাছে আসে এবং নিজেই ড্রাইভিং সিটে বসে ভীরাকে পিছনে বসতে বলে। এরপর সেই অস্থির একটা অ্যাটিটিউডে ভীরার সানগ্লাস পরে বাইক নিয়ে যেতে থাকে। তখন ভীরা নির্বাক হয়ে কীর্তির চুলগুলো বুলিয়ে দেখে আর ভাবে কি থেকে কি হয়ে গেল। এসব ঘটনার পর ভীরা মনের কষ্টে বারে লাল পানি খেতে আসে। তখন ভীরার বন্ধু সত্যম এসে ভীরাকে কীর্তির অতীত সম্পর্কে সবকিছু জানায়। আর কীর্তি যে অতীতে কুস্তি খেলোয়াড় ছিল সেটা জানার পর ভীরার অবস্থা টাইট হয়ে যায়, কারণ এতদিন সে কীর্তির সামনে অনেক আলগা ভাব দেখিয়ে এসেছে। এমন সময় পুরোহিত বিনোদ এসে ভীরাকে বলে, আমি বউয়ের কালানির হাত থেকে রক্ষা পেতে পুরুষ রক্ষা কমিটিতে জয়েন করেছি, তুইও জয়েন করে নে। এটা শুনে ভীরা এমন পাট নেয় যে তার বউ কুস্তিগির হয়েছে তো কি হয়েছে, সে বউকে ভয় পায় না।
ঠিক সেই সময় কীর্তি ভীরাকে কল করতেই ভীরা মুহূর্তের মাঝে বাঘ থেকে বিড়াল হয়ে যায়। এরপর সে ভয়ে সত্যমের মেকআপ বক্সটা নিয়ে সত্যমের মতো ব্রাশ টাশ করে ফিটফাট হয়ে তাড়াহুড়ো করে বাড়ির দিকে যেতে থাকে। যেটা দেখে সত্যম ভীরাকে থামাই ও ল্যাপটপে তার আগের রেকর্ড করা ভিডিওটি দেখায়, যেখানে ভীরা ভাব দেখিয়ে বলেছিল যে সে তার বউকে ভয় পাবে না। ব্যাস, ল্যাপটপের স্ক্রিন মায়ের ভোগে চলে যায়। তো এরপর ভীরা বাড়িতে আসলে কীর্তি তাকে খাবার খেতে দেয় ও তার অতীত সম্পর্কে সবকিছু খুলে বলে। বাট এসব শুনে ভীরা বিন্দুমাত্র রাগ ন হয়ে বরং ভয়ে কীর্তিকে শাবাশি দিতে থাকে। এরপর ভীরার রাতে বউয়ের কাছে ঘুমাতে গিয়ে ভয়ে কাঁপতে থাকে। বাট সাহস জুগিয়ে ভীরা শুয়ে পড়তেই কীর্তি ঘুমের মাঝে ভীরার গায়ের উপর হাত তুলে দেয়। এটা দেখে ভীরা ভয়ে চুপ করে থাকে। কিন্তু এর মাঝে তার বউ তার গায়ে পা তুলে দিলে এবার ভীরা ভাবে তার বউ হয়তো রোমান্স করার ইঙ্গিত দিচ্ছে। তাই সে ধীরে ধীরে কাছে এসে যেই না কীর্তির কোমরে হাত দিতে যাবে, এমন সময় কীর্তি ঘুমের মাঝে তার কনুইটা ভীরার গলায় ধরে। এটা দেখে ভীরা কনফিউশনে পড়ে যায় যে তার বউ তাকে রোমান্স না করার জন্য ভয় দেখাচ্ছে, নাকি ঘুমের মাঝে এমনি এভাবে হাত দিয়ে ফেলেছে। তো বেচারা এটা ভাবতে ভাবতেই সারা রাত পার করে ফেলে। পরের দিন সকালে পঞ্চায়েত থেকে লোক এসে ভীরাকে বলে আজকে পঞ্চায়েত মিটিং আছে, মিটিংয়ে ভয় দেখানোর জন্য একজন লোক প্রয়োজন। এটা শুনে ভীরা রেডি হতে যাচ্ছে দেখে লোকটি বলে এখন তোমাকে কেউ ভয় পাবে না, তাই ভাবতেছি তোমার বউকে নিয়ে যাব। এমন সময় কীর্তি সেখানে চলে আসে। লোকটির এই কথা শুনে কীর্তি ও ভীরা দুজনে অবাক হয়ে যায়। কীর্তি ভীরার সম্মান রক্ষা করার জন্য বলে আমি যেতে পারবো না, আমি চুলায় রান্না তুলে দিয়ে এসেছি। এটা শুনে একজন বলে আমাদের ভীরা কাবাডি খেলতে পারে আর সামান্য রান্না, টেনশন করো না, সে রান্না করে নিবে। এটা শুনে ভীরা তো শখ। তখন কীর্তি না যাওয়ার জন্য আবার বাহানা দিয়ে বলে আসলে আমি কাপড় ধোয়ার জন্য ভিজিয়ে রেখেছি। তখন আরেকজন বলে আমাদের ভীরা ভাই গুন্ডাদেরকে ইচ্ছা মতো ধুলাই করে আর সামান্য এই কাপড় ধুলাই, টেনশন করো না, সে কাপড় ধুয়ে একদম আয়রন করে রেখে দিবে। এটা শুনতে ভীরা 440 ভোল্টে ঝটকা খায়। এবার কীর্তি আবার বাহানা দিতে যাবে, তখন ভীরাই কীর্তিকে হাত জোর করে থামায় ও তাদের সাথে যেতে বলে। কিন্তু কীর্তির হাতে থাকা কুলাটি সে কোথায় রাখবে ভাবতে থাকলে লোকটি সেটি নিয়ে ভীরার হাতে ধরিয়ে দেয়। ভীরা তো আরো শখ। এরপর কীর্তি গাড়িতে গিয়ে উঠলে লোকটি বলে তোমার স্ত্রী পঞ্চায়েত মিটিং এ যাচ্ছে, তোমার যে তাকে হাসি মুখে বিদায় দেওয়া উচিত সেটাও কি বলে দিতে হবে। এটা শুনে ভীরা আবার ঝটকা খায় ও অসহায়ের মতো দাঁড়িয়ে থেকে হাত নাড়িয়ে বাই জানাতে থাকে। এরপর থেকে গ্রামের নানা বিচারশালী সামলানোর দায়িত্বটা কীর্তির ঘাড়েই পড়ে এবং দিনকে দিন কীর্তি এই এলাকায় অনেক জনপ্রিয়তা লাভ করে। মানে ভীরার জায়গাটা ভীরার বউ কীর্তির দখলে চলে যায়। এসব দেখে ভীরার তো ফেটে যাচ্ছে, বাট সে কিছু বলতেও পারছে না। এদিকে ভীরার মামা রতন জামিনে জেল থেকে ছাড়া পায় ও কীর্তির এসব কাণ্ড শুনে রেগে মেগে কীর্তির কাকা গণেশের সাথে দেখা করতে চায়। গণেশ ভীরার বাড়িতেই বেড়াতে এসেছে শুনে রতন সোজা ভীরার বাড়িতে চলে আসে এবং গণেশকে এটা বলে রাগারাগি করে যে কীর্তি যে কুস্তিগির ও উচ্চ শিক্ষিত মেয়ে সে কথা লুকিয়ে কেন সে বিয়ে দিয়েছে। গণেশ তখন রতনকে শান্ত করার চেষ্টা করলে রতন আরো রেগে যায়। সেই সময় কীর্তি সেখানে আসলে রতন কীর্তিকে বলে তোমাকে ভীরার জন্য কে মারামারি করতে বলেছে। এটা শুনে গণেশ বলে তখন যদি কীর্তি সেখানে সময় মতো না আসতো তাহলে ওরা ভীরাকে মেরে ফেলতো। তখন রতন চরম হারে রেগে গিয়ে বলে একটা নারীর সাহায্যে নিজের জান রক্ষা করার চেয়ে শত্রুর হাতে মারা যাওয়াই অনেক সম্মানের। এমন অযৌক্তিক কথা শুনে কীর্তি এর প্রতিবাদ করলে রতন আরো রেগে যায় ও কীর্তিকে অনেক আজে বাজে কথা বলতে শুরু করে। কীর্তি এই যে তাকে থামানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু না, শেষমেশ এই নেই। সঙ্গে সঙ্গে সবাই একদম সাইলেন্ট। তো থাপ্পড় খেয়ে রতন সেখান থেকে চলে যায় ও ভীরাকে এটা জানাই। তখন ভীরা রেগে মেগে বাড়িতে এসে কীর্তিকে কষিয়ে একটা থাপ্পড় মারে। এটা দেখে কীর্তি ভীরাকে বোঝানোর চেষ্টা করে যে সে কি কারণে তার মামাকে মেরেছে। বাট কীর্তির কাকা গণেশ কীর্তিকে থামিয়ে দিয়ে বলে কারণ যেটাই হোক মা, তুই ভীরার মামার কাছে ক্ষমা চা। কিন্তু কীর্তি ক্ষমা চাইতে রাজি না হওয়ায় ভীরা কীর্তির ব্যাগপত্র বের করে দিয়ে কীর্তিকে বাড়ি থেকে চলে যেতে বলে। তখন গণেশ ভীরার পা ধরে ক্ষমা চাইলেও ভীরা মানতে চায় না। এটা দেখে কীর্তি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে তার কাকাকে বলে কাকা, ওকে মানানোর চেষ্টা করে লাভ হবে না, কারণ আমি তার মামাকে থাপ্পড় মেরেছি এটাই বড় কারণ নয়, তাকে যে গ্রামের সবার সামনে বাঁচিয়েছি এটাই সবচেয়ে বড় কারণ। এটাই তার পুরুষত্বে আঘাত করেছে। তাই যেদিন সে এই পুরুষত্বের অহংকার থেকে বের হয়ে আসবে এবং বুঝতে পারবে আমি সঠিক ছিলাম, সেদিন আমি এই বাড়িতে ফিরে আসবো। এই বলে কীর্তি এক বুক কষ্ট নিয়ে ভীরার বাড়ি থেকে চলে যায়। এসব ঘটনা শুনে কীর্তির বাবা ভীরার মামা রতনের কাছে ক্ষমা চাওয়ার জন্য যায়, কিন্তু রতন উল্টো কীর্তির বাবাকে ইচ্ছে মতো অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এসব শুনে কীর্তির কাকা গণেশ তো সেই রেগে যায়। তখন কীর্তির বাবা বলে যেহেতু এটা আমাদের দোষ, তাই যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন এভাবেই থাকতে হবে। তো কীর্তি তার বাবার কথা শুনে মনে অনেক কষ্ট পায় এবং নিজেকে একটু ভালো রাখার জন্য বা এসব কষ্ট ভুলে থাকার জন্য আবার কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়। সিন চলে আসে ভীরার মামার কাছে। আমরা দেখি ভীরার মামা ভীরাকে বলতেছে আমি ভেবেছিলাম কীর্তি আমার কাছে ক্ষমা চাইতে আসবে, কিন্তু সে সেটা না করে কুস্তিতে জয়েন করেছে। তার মানে সে তোর সাথে আর সংসার করতে চায় না।
তুই টেনশন করিস না, আমি কীর্তি থেকেও ভালো মেয়ের সাথে তোর বিয়ে দিব। এটা শুনে ভীরা বলে সেটার আর দরকার নেই, আমি নতুন করে বিয়ে করতে চাই না। এই বলে রাগ করে ভীরা সেখান থেকে চলে যায়। তখন ভীরার মামা রতন ভীরাকে না জানিয়েই কীর্তির বাড়িতে ডিভোর্স লেটার পাঠানোর প্ল্যান করে। আর এটা ভীরার মামি দূর থেকে শুনে মনে ভীষণ কষ্ট পায়, বাট কিছু বলতে পারে না। সিন এখানে স্কিপ করলে লোকেশ নামের একজনকে দেখতে পাই। সে হচ্ছে অনেক বড় একজন কুস্তি চ্যাম্পিয়ন, আর কীর্তির কুস্তি একাডেমিতে সে নতুন কোচ হিসেবে জয়েন করেছে। তো একাডেমিতে ঢুকেই তার নজর প্রথমেই কীর্তির উপরে পড়ে, আর এই মালটার ভাবসাব দেখেই বোঝা যায় তার ক্যারেক্টারের সমস্যা আছে। তো লোকেশ কীর্তিকে আরো কাছ থেকে দেখার জন্য কীর্তির পাশের মেয়েটিকে কুস্তি শেখানোর জন্য আসে। এমন সময় একাডেমির এমডি মিথু লোকেশকে ডেকে অফিসে নিয়ে যায়। পরের সিনে দেখি ভীরা রাতের বেলা বাইক নিয়ে বাসায় ফিরতেছে। এমন সময় একদল লোক ভীরাকে আক্রমণ করে এবং দাসকে কল করে তাড়াতাড়ি সেখানে আসতে বলেই কলটা কেটে দেয়। তো ভীরা একে একে সবাইকে মারতেছে, এর মাঝেই দাস সেখানে চলে আসে। তখন ভীরা দাসের দিকে একটু চাকু এগিয়ে দিয়ে খেপে গিয়ে বলে, এই নে আয় আমার সঙ্গে লড়াই কর। এটা শুনে দাস বলে, তোর কি মনে হয় আমি তোর সাথে লড়াই করতে এখানে এসেছি? যেদিন তোর বউ সবার সামনে তোকে বাঁচিয়েছে তুই তো সেদিনই মারা গিয়েছিস, এখন তো তুই বিষহীন একটা সাপের মতো। এটা শুনে ভীরার ইজ্জতের ফালুদা হয়ে যায়। দাস আবার আফসোস করে বলে, যেদিন তোর বউ আমাকে মেরেছে সেদিন থেকে আমার নিজের বউ আমাকে সম্মান করা বন্ধ করে দিয়েছে। এই বলে দাস আশেপাশে দেখে আর বলে, কোন শালা আমাকে ফোন করে এখানে আসতে বলেছে রে? এটা শুনে একজন এগিয়ে আসতেই দাস তাকে থাপ্পড় মেরে বলে, শালা কম্বলের মাঝে ঢুকে বউয়ের সাথে টিভিতে সিরিয়াল দেখছিলাম, খুদাই আমাকে ডেকে আনলি। এই বলে দাস ভীরাকে ইগনোর করে সেখান থেকে চলে যেতে লাগলে ভীরা অপমান সহ্য করতে না পেরে বলে, আয় ভাই আমার সাথে মারামারি কর। দাস বলে, দূর ভাই যা তো, বিরক্ত করিস না। এই বলে দাস চলে যায়। তো এমন ঘোর অপমান সহ্য করতে না পেরে ভীরার সাথে সাথে তার মামা রতনের বাসাতে আসে এবং পুরো এক বোতল লাল পানি একেবারে শেষ করে দেয়। এরপর কাঁদতে কাঁদতে পুরো ঘটনাটা তার মামাকে বলতে থাকে। এসব শুনে তার মামা বলে, ভাতিজা আমি তোর ফিলিংসটা বুঝতে পারছি, তোর জায়গাতে আমি থাকলে এতদিন আত্মহত্যা করতাম। এটা শুনে ভীরা ও সত্যম অবাক হয়ে রতনের দিকে তাকাই। এরপর রতন ভীরাকে বলে, তোর ইজ্জত ফিরিয়ে আনার জন্য আমার কাছে একটা প্ল্যান আছে। আমি শুনেছি কীর্তি কুস্তি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে, তো যদি তুইও সেখানে অংশগ্রহণ করে খেলায় কীর্তিকে হারাতে পারিস তাহলেই কেবলমাত্র সবার সামনে প্রমাণ করতে পারবি যে তুই তোর বউয়ের চেয়েও বেশি শক্তিশালী। এটা শুনে ভীরা রীতিমতো অবাক হয়ে যায়। এর পরের দিন সিন চলে আসে কীর্তির কুস্তি একাডেমিতে। আমরা দেখি ভীরার মামা ভীরাকে কুস্তি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য নাম লেখাতে এসেছে। এসব শুনে একাডেমির ম্যানেজার তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে ছেলে হয়ে মেয়েদের সাথে কুস্তি খেলার রুলস নেই। তখন ভীরার মামা বিভিন্ন উপায়ে ম্যানেজারকে বোঝাতে থাকে। সিসি ক্যামেরাতে এই ঘটনাটা দেখে লোকেশ ম্যানেজারকে ডেকে জানতে চায় কি হয়েছে। তখন ম্যানেজার বলে, কীর্তির হাজবেন্ড কীর্তির সাথে কুস্তি লড়াইয়ে অংশগ্রহণ করতে চাচ্ছে, যাতে সে কীর্তিকে হারিয়ে দিয়ে অপমানের বদলা নিতে পারে। এসব শুনে লোকেশ ভাবে যদি কীর্তির সাথে তার হাজবেন্ডের লড়াইটা লাগানো যায় তাহলে দুজনের মাঝে তাড়াতাড়ি বিবাহ বিচ্ছেদটা হয়ে যাবে। তাই যদিও এই একাডেমিতে ছেলে মেয়ের কুস্তি লড়াই করার কোনো রুলস নেই, তারপরেও লোকেশ এটা বলে এমডিকে রাজি করায় যে তাদের চ্যাম্পিয়নশিপে স্বামী স্ত্রী কুস্তিতে লড়বে। এটা মিডিয়াতে প্রচার করলে তাদের প্রচুর পাবলিসিটি হবে। এরপর ম্যানেজার এসে ভীরা ও রতনকে বলে, এমডি সাহেব তোমাদের কথায় রাজি হয়েছে। তো এই কথা শুনে সবাই অনেক খুশি হয়। সিন চলে আসে কীর্তির বাড়িতে। ভীরা যে কীর্তির সঙ্গে কুস্তি লড়াই করতে নাম লিখিয়েছে এই খবরটা শুনে সবাই অবাক হয়ে যায়। তো কীর্তির মা কীর্তিকে বলে, মা তুই নিজের স্বামীর সাথে কুস্তি লড়ার চেয়ে বরং তোর নামটাই চ্যাম্পিয়নশিপ থেকে কেটে দে। ঠিক এমন সময় পোস্টম্যান এসে কীর্তির কাকা গণেশকে একটি লেটার দিয়ে যায়। গণেশ সেটা খুলে দেখে ভীরার ডিভোর্স লেটার পাঠিয়েছে। এটা শুনতেই মুহূর্তের মাঝে কীর্তির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তো যদিও কীর্তি ভেবেছিল সে কুস্তি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে না, বাট এবার সে রেগেমেগে সিদ্ধান্ত নেয় সে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে, মানে ভীরার সাথে কুস্তি লড়বে। সিন চলে আসে কোদাঙ্গি রেসলিং একাডেমিতে। আমরা দেখি ভীরা প্রশিক্ষণ নেওয়ার জন্য এই একাডেমিতে ভর্তি হতে এসেছে। ঠিক তখনই এখানকার কোচ কোদাঙ্গি ঘর থেকে বের হয়ে আসে। তো ভীরা কোদাঙ্গিকে সব খুলে বলে এবং 15 দিনের জন্য এখানে ট্রেনিং নিতে চায়। 15 দিনে কুস্তি শেখা, তাও আবার গাট্টা কুস্তি, ব্যাপারটা সত্যি হাস্যকর। তাই কোদাঙ্গি এতে রাজি হয় না, বাট ভীরা অনেক বুঝিয়ে বাজিয়ে শেষমেশ রাজি করিয়ে ফেলে। এরপর ভীরার ট্রেনিং শুরু হয়ে গেলে ভীরা সেখানে বিনোদকে দেখে চমকে যায়। তখন বিনোদ বলে বউয়ের থেকে মার খাওয়া থেকে রক্ষা পেতে সেই প্রশিক্ষণে ভর্তি হয়েছে। তো যাই হোক, ভীরার ট্রেনিং এর সিনগুলো চলুক, ততক্ষণে আমি একটু কফিতে কয়েকটা চমক দিই কেমন।
এভাবেই ট্রেনিং এর মাঝে 14 দিন চলে যায়। পরের দিন একাডেমির একটা মেয়েকে তার বাবা জোর করে নিয়ে যাচ্ছে। কারণটা হলো মেয়েটির ইচ্ছা যে সে বড় একজন কুস্তিগির হবে, কিন্তু তার বাবা মা জোর করে তার বিয়ে ঠিক করলে সে বাড়ি থেকে পালিয়ে এখানে এসে প্রশিক্ষণ নিতে শুরু করেছে। আর মেয়েটি যেতে যেতে কাঁদতেছে আর বলতেছে, বাবা প্লিজ আমার এত বছরের স্বপ্নটাকে এভাবে ভেঙে দিও না। এই ঘটনাটা দেখে ভীরার খুব কষ্ট লাগে এবং তার কীর্তির কথা মনে পড়ে যায়, কারণ কীর্তিও তার ছোটবেলা থেকে পুষে রাখা স্বপ্নটাকে নষ্ট করে ভীরাকে বিয়ে করেছে। তাহলে কীর্তির কতটা কষ্ট হচ্ছে। তো কুস্তি ট্রেনিং শেষ করে ভীরা গ্রামে ফেরে এবং তার মামার বাড়িতে এসে মামার খোঁজ করে। তখন তার মামি অপর্ণা বলে, শুনলাম আগামীকাল তোমার কুস্তি প্রতিযোগিতা আছে, তো তোমার প্রশিক্ষণ কেমন হলো? ভীরা বলে, আর বলবেন না, এই 15 দিনের ট্রেনিং নিতে গিয়ে আমার সারা শরীর ব্যথা ধরে গেছে। তখন ভীরার মামি অপর্ণা বলে, তুমি যতই প্রশিক্ষণ নাও কীর্তির সাথে জিততে পারবে না। এমন কথা শুনে ভীরা অবাক হয়ে বলে, কেন মামি? তখন ভীরার মামি বলে, তুমি যেদিন নিজের অহংকার ধরে রাখার জন্য নিজের স্ত্রীর সাথে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছো, তুমি তো সেদিনই হেরে গিয়েছো। তোমার মামা এক বোকা, আর তুমি তোমার মামার কথা মতো চলতে গিয়ে নিজেকেও বোকা বানিয়ে যাচ্ছ। এটা শুনে ভীরা অবাক হয়ে তার মামির দিকে চেয়ে থাকে। তখন তার মামি বলে, আমি বিয়ের প্রথম দিন থেকেই জানতাম যে কীর্তি একজন কুস্তিগির। তখন সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে গেলে বুঝতে পারি ভীরার মামি পাত্রী দেখার দিনেই কীর্তির কুস্তি খেলার ফটোটা দেখেছিল। ভীরা বলে, মামি এটা আমাকে আগে বলেননি কেন? ভীরার মামি বলে, আমি ভেবেছিলাম কীর্তির মতো এমন একটা শিক্ষিত মেয়ে তোমার জীবনে আসলে তুমি ভালো হবে। আচ্ছা তুমি কি জানো কীর্তি তোমার জন্য কতটা স্যাক্রিফাইস করেছে? এটা বলতেই সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখি একদিন অপর্ণা কীর্তিকে বলতেছে, তুমি কি কুস্তিকে মন থেকে সরিয়ে দিয়েছো? জবাবে কীর্তি বলে, 15 বছর থেকে যেটাকে বুকের ভিতর লালন করে আসতেছি সেটাকে কিভাবে মন থেকে সরাতে পারি। অপর্ণা বলে, তাহলে তুমি এই জীবনটা কেন বেছে নিলে? এটা শুনে কীর্তি দীর্ঘশ্বাস ফেলে বলে, অন্যান্য দেশের যে কোনো খেলোয়াড়কে শুধুমাত্র তার প্রতিপক্ষ খেলোয়াড়ের সাথে লড়াই করতে হয়, কিন্তু আমাদের দেশে প্রথমে আগে নিজের পরিবারের সাথে লড়াই করে জিততে হয়। আর এটা করতে গিয়েই একজন খেলোয়াড় এতটা ক্লান্ত হয়ে যায় যে তার প্রতিপক্ষ খেলোয়াড়ের সাথে লড়াই করার মতো শক্তি আর অবশিষ্ট থাকে না। তখন অপর্ণা বলে, তুমি কি এখন তোমার এই লাইফ পছন্দ করো? কীর্তি কথাটা এড়িয়ে গিয়ে বলে, আমি ভীরাকে পছন্দ করি। মানে এখন কীর্তির কাছে ভীরার ভালোবাসাটাই সবার উপরে। সিন বর্তমানে চলে আসলে অপর্ণা ভীরাকে ভালো মন্দ বুঝিয়ে আরো অনেক জ্ঞান দেয়। এসব শুনে ভীরা তার মামিকে বলে, আপনি তো 5 পাস মেয়ে, আপনি এত জ্ঞান কোথায় পেলেন? এটা শুনে অপর্ণা বলে, আমি ইংরেজিতে স্নাতক কমপ্লিট করা মেয়ে। এটা শুনতেই তো ভীরা 440 ভোল্টের ঝটকা খেয়ে যায়। অপর্ণা বলে, কীর্তির বাবার মতো আমার বাবাও মিথ্যা বলে তোমার মামার সাথে বিয়ে দিয়েছে। এমন সময় ভীরার মামা রতন সেখানে এসে ভীরার সমাচার শোনে এবং ভীরাকে 1 কাপ কফি দেওয়ার জন্য তার বউকে অর্ডার করে। কিন্তু অপর্ণার যেতে দেরি হচ্ছে দেখে রতন বকাঝকা করতে শুরু করলে অপর্ণা 5 পাস করা মেয়ের মতোই নিরীহ লোক দিয়ে রুমে যেতে ধরে। তখন রতন আলগা পাট নেওয়ার জন্য বলে, 2 কফি ফুল স্ট্রং, 1 মি 1 ভীরা, ভীরা কফি ফুল সুগার, মি কফি নো সুগার, ইউ ক্লিয়ার? এদিকে ভীরা তো জেনে গেছে তার মামি ইংলিশে স্নাতক করা মেয়ে, তাই তার মামির সাথে তার মামার এমন ভুলভাল ইংলিশ শুনে লজ্জায় সেখান থেকে চলে যায়। এরপর ভীরা বাসে এসে আনমনা হয়ে কীর্তির কথা ভাবতে থাকে আর নিজের ভুলটা বুঝতে পেরে আফসোস করতে থাকে। তো ভীরা নিজের ভুল বুঝতে পারার পর সিদ্ধান্ত নিয়েছে যে সে আর কুস্তি লড়বে না। তাই সে সব ভুলে কীর্তিকে ফিরিয়ে নেওয়ার জন্য কীর্তির প্রশিক্ষণ মাঠে আসে, কিন্তু সেখানকার গার্ড তাকে কিছুতেই ভিতরে যেতে দেয় না। তখনই লোকেশ সেখানে এসে জানতে চায় কি হয়েছে। তো ভীরা বলে, স্যার আমি সব ভুলে আমার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। এটা শুনে লোকেশ ভীরাকে ভিতরে ঢুকতে না দিয়ে বরং তাকে এখানে থাকতে বলে ভিতরে গিয়ে কীর্তির সাথে এই ব্যাপারে কথা বলতে থাকে। কিন্তু কীর্তির রিয়াকশন দেখে বোঝা যায় কীর্তি দেখা করতে চাচ্ছে না। তো লোকেশ ফিরে এসে ভীরাকে বলে, কীর্তি তোমার সাথে দেখা করতে চায় না। সে বলেছে যে তুমি যদি পুরুষ হও তাহলে তার সাথে লড়াই করে জিতে দেখাও। এটা শুনে ভীরা মনে ভীষণ কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায়। তখন ফ্ল্যাশব্যাকে দেখি লোকেশ আসলে কীর্তির কাছে গিয়ে আবারও প্র্যাকটিস করার জন্য বলেছিল। তো কীর্তি যেহেতু সারাদিন প্র্যাকটিস করে অনেক টায়ার্ড হয়ে গিয়েছে, তাই সে হাত জোর করে বলছিল সে এখন আবার প্র্যাকটিস করতে চায় না। আর লোকেশ চালাকি করে এটা করেছে যাতে ভীরা কীর্তির রিয়াকশন দেখে মনে করে কীর্তি তার সাথে দেখা করতে চায় না। তো যাই হোক, ভীরা চলে যাওয়ার সময় ভীরার বাইকের শব্দ শুনতে কীর্তি চমকে ওঠে ও লোকেশকে বলে, বাহিরে কে এসেছে? কিন্তু লোকেশ বলে, কেউ না। এটা শুনে কীর্তির মনটা খারাপ হয়ে যায়। তো সিন পরের দিন আসলে দেখি ভীরা ও কীর্তির লড়াই নিয়ে সবার মাঝে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মানে ঘটনাটি নিয়ে পুরো শহরে তোলপাড় পড়ে গেছে। এরপর সিন চলে আসে কুস্তির ময়দানে। জমকালো আয়োজনের মাধ্যমে পুরো মাঠটি লাইটিং দিয়ে সাজানো হয়েছে এবং ভীরা ও কীর্তির লড়াই দেখার জন্য পুরো গ্যালারি দর্শক দিয়ে ভরে গেছে। এদিকে নিজের স্বামীর সাথে কুস্তি খেলতে যাচ্ছে এটা ভেবে কীর্তি ওয়েটিং রুমে আপসেট হয়ে বসে আছে। তাই লোকেশ কীর্তির সাথে দেখা করতে আসে এবং কীর্তির নার্ভাসনেস কাটানোর বাহানায় কীর্তিকে সান্ত্বনা দিতে দিতে কীর্তির উরুতে হাত দেয়। তখন কীর্তি বলে, হাত সরান। এটা শুনে লোকেশ আরো ক্লোজ হওয়ার চেষ্টা করতেই, এই নেই বেটা, আক্কেল হয়েছে?
তো কীর্তি লোকেশকে বলে, আপনার ক্যারেক্টার সম্পর্কে আমি আগে থেকে জানি, এমনকি অন্যান্য মেয়েরাও এই ব্যাপারে আমার কাছে কমপ্লেন করেছে। এসব শুনে লোকেশ রাগ করে সেখান থেকে বের হয়ে অফিস রুমে আসতেই জানতে পারে টুর্নামেন্টের আগে হেলথ চেকআপের রিপোর্টে ধরা পড়েছে যে কীর্তি প্রেগনেন্ট, যেটা কীর্তি এখনো জানে না। আর এই অবস্থায় কীর্তি যদি খেলাতে অংশগ্রহণ করে তাহলে কীর্তির পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে। তাই একাডেমির এমডি মেথু এই ম্যাচটাকে বাতিল করতে চায়, কিন্তু লোকেশ তার থাপ্পড়ের বদলা নেওয়ার জন্য কীর্তির প্রেগনেন্টের এই বিষয়টা গোপন রেখে ম্যাচ কন্টিনিউ করার প্ল্যান করে। এটা শুনে ডক্টর লোকেশের কথার প্রতিবাদ করলে লোকেশ ডক্টরকে ধমক দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপরই কীর্তি ও ভীরা মাঠে প্রবেশ করতেই দর্শকদের মাঝে সেই একটা আলোড়ন সৃষ্টি হয়। কিন্তু খেলা শুরুর সময় ভীরা ও কীর্তি যখন হাত মেলায় তখন দুজনের বুকের ভিতরটাই যেন কষ্টে ভেঙে আসে। কিন্তু কি আর করার, পরিস্থিতি তাদেরকে আজ এভাবে মুখোমুখি করেছে। তো শুরুতেই কীর্তি ভীরাকে জোরে একটা ধাক্কা দেয়, সেটা দেখে দর্শক আনন্দে চিৎকার করে উঠলে ভীরার বুকে যেন আগুন জ্বলে ওঠে। ব্যাস, দুজনে রেগে গিয়ে খপ করে দুজনের মাথা ধরে ফেলে এবং একে অপরের দিকে চেয়ে থাকে। কিন্তু কীর্তি প্রেগনেন্টের কারণে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায়। এটা দেখে তখনই কীর্তিকে হসপিটালে নেওয়ার জন্য সেখানে অ্যাম্বুলেন্স আসে। তো কীর্তিকে অ্যাম্বুলেন্সে তোলা হলে কীর্তির এই অবস্থা দেখে ভীরাও অ্যাম্বুলেন্সে উঠে পড়ে, কিন্তু সেখানকার গার্ডগুলো ভীরাকে অ্যাম্বুলেন্স থেকে টেনে নামায়। আর তখনই লোকেশ সেখানে এসে ভীরাকে বলে, ডক্টর কীর্তির দেখাশোনা করবে, তুমি এখন ম্যাচটি চালিয়ে যাও, কারণ আমাদের রুলস অনুযায়ী একজন খেলোয়াড় মাঠ থেকে চলে গেলে অন্য খেলোয়াড়ের সাথে লড়তে হবে। আসলে লোকেশ তো জানে ভীরা ভালো খেলোয়াড় না, তাই লোকেশ চাচ্ছে ভীরা অন্য কারোর সাথে খেলুক এবং ইচ্ছে মতো ধোলাই খাক। তো ভীরা বলে, আমি শুধু আমার বউ কীর্তির সাথে খেলতে এসেছি, অন্য কোনো মেয়ের সাথে খেলার আমার কোনো ইচ্ছা নেই। এটা শুনে লোকেশ খোঁটা দিয়ে বলে, কেন, মেয়েদের সাথে হারতে লজ্জা লাগতেছে? তোমার তো লজ্জা পাওয়ার কথা না, কারণ মেয়ের কাছে হারার তো তোমার পূর্ব অভিজ্ঞতা আছে। এটা শুনে ভীরা রেগে গিয়ে লোকেশকে বলে, মেয়ে কেন, চল তোর সাথে খেলবো, হয় তুই আমার সাথে খেল, না হয় আমাকে যেতে দে। এটা শুনতেই সত্যম বলে, ভাই সে একজন কুস্তি চ্যাম্পিয়ন, তুমি তার সাথে খেলবে মানে, মাথা ঠিক আছে? তখন ভীরা বলে, আমিও কাবাডি চ্যাম্পিয়ন। এর মাঝেই লোকেশ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে খেলার জন্য মাঠে চলে যায়। ব্যাস, তারপর আর কি, খেলা শুরু হয়ে যায়। লোকেশ ভীরাকে এইভাবে পরাস্ত করে ভীরার কানের কাছে এসে রাগের মাথায় কীর্তির প্রেগনেন্সির কথাটা বলে, সাথে এটাও বলে যে কীর্তিকে এটা জানানো হয়নি, তাই সে কুস্তি খেলতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। এটা শুনে ভীরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তারপর যা হওয়ার তাই। ভীরা জিতে যাওয়ার পর সংবাদ মিডিয়া ভীরার সাক্ষাৎকার নেওয়ার সময় ভীরাকে জিজ্ঞেস করে সে কেন কীর্তির সাথে লড়তে এসেছে। তো ভীরা বলে, আসলে আমি তার সাথে লড়াই করতে আসিনি, আমি তাকে বোঝাতেও বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য এসেছিলাম। এতদিন আমি এটা মনে করতাম পুরুষরা নারীদের উপরে, কিন্তু কীর্তি সেটা ভুল প্রমাণ করেছে। আমি 15 দিনের ট্রেনিং নিতে গিয়েই হাঁফিয়ে গিয়েছিলাম, রোজ শরীরের অসহ্য ব্যথা সহ্য করতে পারছিলাম না। কিন্তু একটা মেয়ে 15 বছর ধরে এটা করে এসেছে, কারণ একটাই, সে নিজেকে দেশের নাম করা একজন কুস্তিগির হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইতো। কিন্তু আজ সে 15 বছরের পরিশ্রম সব জলে দিয়ে সবকিছু ভুলে সাধারণ জীবনযাপন করতে বাধ্য হয়েছে। এর জন্য দায়ী আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের মতো মানসিকতার স্বামীরা। কিন্তু আজ আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি বুঝতে পারছি আমি শুধু কীর্তির স্বপ্নটাকেই হত্যা করিনি, আমি তার ভিতরের আসল কীর্তিটাকেই হত্যা করেছি। এই বলে ভীরা কীর্তির কাছে ক্ষমা চাই। আর কীর্তি টিভিতে এসব দেখে খুশিতে অঝরে কাঁদতে থাকে। এরপর চিন চলে আসে কয়েক বছর পরে। আমরা দেখি কীর্তি কুস্তিটাকেই তার প্রফেশন হিসেবে নিয়েছে, আর ভীরা তার মেয়েকে নিয়ে কীর্তির খেলা এনজয় করতেছে। এভাবেই একজন স্বামীর দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে একজন স্ত্রীর স্বপ্ন পূরণের গল্পটি শেষ হয়ে যায়। আমিও একজন মেয়ে হয়ে ইউটিউবটাকেই নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছি। গত 8 বছর থেকে আমি ইউটিউব এবং ফেসবুকে ভিডিও কন্টেন্ট আপলোডের মাধ্যমে অর্থ উপার্জন করে আসতেছি। এ যাবৎ অনেক চ্যানেলে অনেক ধরনের ভিডিও নিয়ে কাজ করেছি। আমার স্বপ্ন নিজের এমন একটা প্রতিষ্ঠান দাঁড় করানো যেখানে 100+ ছেলেমেয়েকে জব দিতে পারবো।
আর সেই পথেই চলতেছি এবং অনেক দূর এগিয়েছি। আশা করি আপনারা পাশে থাকলে একদিন বাকিটা পথ পাড়ি দিতে পারবো। তখন না হয় আপনাদের সামনে এসে আমার জীবনের পুরো গল্পটা শোনাবো। আজকে ভিডিওতে লাইক কমেন্ট করার কথা বলার মুড নাই, শুধু বলবো আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টেক কেয়ার, বাই বাই।